প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইসা কলিমুল্লাহ, সহকারী শিক্ষক গণিত। তো এটা মার্চ মাস হলেও ক্লাস নিয়ে, অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সাথে আজকে প্রথম সাক্ষাৎ। তো উচ্চতর গণিত ক্লাস হবে আজকে। যেহেতু প্রথম ক্লাস, আমরা উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের প্রথম অনুশীলনী একের এক সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। তো জেনারেল ম্যাথে তোমরা অবশ্যই সেট ফাংশন নিয়ে পড়েছ, তবু মৌলিক বিষয় না জানলে পরবর্তী বিষয়গুলো বুঝতে করতে তোমাদের সমস্যা হবে। এই কারণে আমি মৌলিক বিষয়গুলো থেকে শুরু করতেছি। তাহলে সেট যেহেতু প্রথমে আমাদের জানতে হবে সেট কি। তোমাদের বইতে যেভাবে সংজ্ঞা আছে, বাস্তব বা চিন্তা জগতের যে কোনো সংগ্রহকে, সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। তো আমরা সেটগুলো বলি, কিছু বাস্তবে থাকে, কিছু আমরা কল্পনা করি। যেমন কল্পনা করতে পারি, তোমরা তো সংখ্যা পড়েছ, স্বাভাবিক সংখ্যা পড়েছ, এইগুলো আমি আর একটু আলোকপাত করব। যেমন 6 লেস দেন x লেস দেন 7। এখানে x স্বাভাবিক সংখ্যা, 6 আর 7 তো স্বাভাবিক সংখ্যা তোমরা দেখতেছো। আমি বললাম xটা স্বাভাবিক সংখ্যা, 6 থেকে বড়, 7 থেকে ছোট, কিন্তু এর মাঝখানে আসলে কোনো স্বাভাবিক সংখ্যা নাই। তাহলে x-এর আমরা কোনো মান পাবো না, এটা শুধু আমরা কল্পনা করেছি। এইভাবে বাস্তব বা চিন্তা জগতের যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সেট সম্পর্কে একটু শুনি, বেবি সেট, টি সেট, ডিনার সেট। এইগুলো বলতেও আমরা বেশ কিছু জিনিসের সংগ্রহকে বুঝে থাকি। এখানেও ঠিক তাই, তবে এখানে বেশিরভাগ সংখ্যার সংগ্রহ, বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা সেট গঠন করব। তো সেট প্রকাশে দুইটা পদ্ধতি আছে, যেগুলো তোমরা জেনারেল ম্যাথে পড়েছ, তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি। ওইগুলো আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না। সেটগুলোকে আমরা সাধারণত ইংলিশ ক্যাপিটাল লেটার এ, বি, সি, ডি এইভাবে প্রকাশ করি। এক্স, ওয়াই, জেড প্রথম দিকে হতে হবে এই ধরনের কোনো কথা নাই, শেষের দিকেরগুলো হতে পারে। তবে আমরা সেট প্রকাশের জন্য এইগুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা সেটকে প্রকাশ করি। যেমন ধরতে পারো কয়েকটি স্বাভাবিক সংখ্যার সেট কে এ, এটা আমরা লিখি কি 1, 2, 7, 8, চারটা স্বাভাবিক সংখ্যার একটা সেট হচ্ছে এ। খেয়াল রাখ, বইটা জেনারেল ম্যাথে পড়েছ, সেটকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে এবং উপাদানগুলোকে কমা দ্বারা পৃথক করতে হবে। এইগুলো হচ্ছে সেটের উপাদান। তো আর একটা চিহ্ন তোমাদের ভালো করে জানতে হবে, অ্যাপসিলন, নট অ্যাপসিলন। এটা গ্রিক লেটার অ্যাপসিলন, তবে আমরা সেটের ক্ষেত্রে চিহ্নটা ঠিক অ্যাপসিলন পড়ি না। তবে এটার ব্যবহারটা শুনে রাখো, মনে রাখতে হবে। এটা কোনো একটা উপাদান একটা সেটে আছে কি না এইটা বোঝানোর জন্য অ্যাপসিলন ব্যবহার করা হয়, নাই এইটা বোঝানোর জন্য নট অ্যাপসিলন ব্যবহার করা হয়। যেমন এখানে 1 হচ্ছে এ সেটের একটি উপাদান, তাহলে আমরা লিখব কি 1 বিলংস টু এ, অর্থাৎ 1 এ এর একটি উপাদান। এখানে 5 নাই, তাহলে আমরা লিখব 5 ডাজ নট বিলং টু এ। বাংলায় এর অর্থ হচ্ছে 5 এ এর উপাদান নয় বা 5 এতে নাই। তাহলে এই দুইটা চিহ্ন ভালো করে জানতে হবে। তারপরে আরও যে বিষয়গুলো খুব সিরিয়াসলি জানতে হবে, উপসেট কি। ধরি এ ও বি দুইটাই সেট, একটা সেট বি একটা সেট। বি এর সকল উপাদান এ এর উপাদান, বি এর সকল উপাদান এ এর উপাদান। তাহলে আমরা বলে থাকি বি হলো এ এর একটি উপসেট, ইংলিশে যেটা বলা হয় সাবসেট, আর লেখা হবে বি সাবসেট এ। আর সাবসেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রকৃত সাবসেট
আরেকগুলো অপ্রকৃত সাবসেট। এই যে আমরা বললাম বি এর সকল উপাদান এতে আছে, এমনও হতে পারে এ এরও সকল উপাদান বিতে আছে, তাহলে ওই ক্ষেত্রে বি কিন্তু এ এর প্রকৃত সাবসেট নয়। প্রকৃত সাবসেট বোঝানোর প্রকৃত সাবসেট হলে তখন আমরা লিখি এই চিহ্ন দিয়ে প্রকৃত সাবসেট। আর যদি ওইটা হয় বি এ এর সাবসেট উপসেট আবার এ বি এর উপসেট, তখন এটাও লেখা যায় এই যে সাবসেট অফ বি, তাহলে এখানে সেট দুইটা প্রকৃতপক্ষে সমান। আর প্রকৃত উপসেটের বেলায় বি এ এর প্রকৃত উপসেট এই চিহ্ন দিয়ে নিচে যে সমানের মতো এই চিহ্নটা থাকবে না। এর মূল রহস্য হচ্ছে এ এর একটা উপাদান হলো বিতে নাই, অর্থাৎ একটা উপাদান হলো কম আছে। ওই কারণে বি হলো এ এর সাবসেট উপসেট। তাহলে উপসেটের সংজ্ঞা আমরা ওইভাবে বলতে পারি বি এর সকল উপাদান এ এর উপাদান, কিন্তু এ এর সকল উপাদান বি এর উপাদান নয়। ওই ক্ষেত্রে আমরা বলবো বি ইজ এ রিয়েল সাবসেট অফ এ, অর্থাৎ বি এ এর প্রকৃত উপসেট। আর কয়েকটা বিষয় জানতে হবে ভালো করে। সেটের সংযোগ, সেটের সেট, পূরক সেট, এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে। সংযোগ সেট কি জেনারেল ম্যাথে পড়েছো, তবু একটু আমার আলোচনা করতে হচ্ছে। দুইটি সেটে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ, যেটাকে আমরা একটি সেট বি একটা সেট এদের সংযোগকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। পড়ি কি এ ইউনিয়ন বি। তো আমরা এখন এক্সাম্পল স্বরূপ আনি এ ইজ এ সেট অফ 1 2 7, আবার বি আনি 2 7 10, এইটা দুইটা ইউনিয়ন করলে সংযোগ করলে এ ইউনিয়ন বি সমান দুইটা মিলে আমরা 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 7 পাচ্ছি, 10। তো একটা উপাদান দুইবার থাকলে দুইবার লিখতে হবে না, তবে লিখলেও ভুল হবে না, কারণ আমরা জানি একটা সেটে একই উপাদান বারবার করে লিখলেও সেটের কোনো পরিবর্তন হয় না। ক্রম পরিবর্তন করলেও আমি যদি এটাকে 10 7 2 1 লিখতাম তাও একই সেট থাকতো। তাহলে ওই বিষয়টাও আমাদের একটু জানতে হবে। সেটের উপাদানগুলো পুনরাবৃত্তি হলে বা ক্রম চেঞ্জ হলে সেটের কোনো পরিবর্তন হয় না। তো আমরা যখন সাবসেটের বিষয়টা জানলাম, তো কয়েকটা সংখ্যা সেটের সাথে আমাদের পরিচিত হতে হবে। ওই সংখ্যার সেটগুলো প্রথমেই আসে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। যে সব সংখ্যা দৈনন্দিন জীবনে আমরা হিসাব নিকাশে ব্যবহার করি তাই স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করতে পারি। এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম উপাদানটা 2 এর পরবর্তী 1 এর পরবর্তী 2 এর পরবর্তী 3, এইভাবে ইনফাইনিটি পর্যন্ত। তাহলে কোনো ভগ্নাংশই স্বাভাবিক সংখ্যার মধ্যে আসবে না। 1 এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা 2, কিন্তু 1 এবং 2 এর মাঝখানে আরও কোটি কোটি সংখ্যা আছে। ওইগুলো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ভগ্নাংশ এই ধরনের হবে, তবে তারা স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম উপাদান হলো 1, বৃহত্তম নাই, অসীম। বৃহত্তম আমরা পাই না, ওই জন্য বলি নাই। এরপরে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেটের সংজ্ঞায় আমরা বলে থাকি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে পূর্ণ সংখ্যার সেট। তাহলে এটা এদিকে মাইনাসের দিকে -3 -2 -1 0 1 2 3 এইভাবে চলতে থাকবে, উভয় দিকে অসীম। এটা হলো পূর্ণ সংখ্যার সেট।
-3 পরবর্তী পূর্ণ সংখ্যা -2, -2 এর পরবর্তী পূর্ণ সংখ্যা -1, এরপরে 0, 1, 2 এইভাবে চলবে, মাঝখানে আর কোনো পূর্ণ সংখ্যা নাই। তারপরে আসতেছে এখানে আরেকটা বিষয় বলে দিই, আমরা দেখতেছি স্বাভাবিক সংখ্যার সবগুলো উপাদান কিন্তু পূর্ণ সংখ্যার উপাদান, ওই হিসেবে আমরা বলতে পারি n ইজ এ সাবসেট অফ z। এরপরে আসতেছে মূলদ সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের মধ্যে যে সব সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় তারা সবই মূলদ সংখ্যা। এটাকে q দ্বারা প্রকাশ করি, pq such that p হলো পূর্ণ সংখ্যা আর q হলো স্বাভাবিক সংখ্যা। এইভাবে যে সব সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তারা হলো মূলদ সংখ্যা। এই বিষয়ে তোমরা জেনারেল ম্যাথে পড়েছো, মৌলিক বিষয় হিসেবে আমি আর একটু আলোকপাত করলাম। তাহলে আমি যে সংযোগ সেট বলেছিলাম ওখানে আবার সেটটা আলোচনা হয় না, সেটটা একটু দেখাই। সেট হলো দুইটা সেটের শুধু কমন উপাদান, সাধারণ উপাদানগুলো নিয়ে যে সেট, তাই হলো সেট। এ ও বি দুইটি সেট যেগুলো লিখেছিলাম, সেটকে গাণিতিক প্রতীক এ ইন্টারসেকশন বি উল্টো ক্যাপের মতো দিয়ে প্রকাশ করি, পড়া হয় এ ইন্টারসেকশন বি। তাহলে এটাও আমি যে লিখেছিলাম 1, 2, 7 লিখেছিলাম মনে হয়, ইন্টারসেকশন 2, 7, 10, দুইটার মধ্যে কমন উপাদান শুধু 2 এবং 7, তাহলে এই 2, 7 নিয়ে যে সেট সেটাই হবে ইন্টারসেকশন কমন উপাদান। আর আমরা যদি ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করি ইন্টারসেকশন কোনটা হবে, এটা এ সেট, এটা বি সেট, দুইটার মধ্যে কমন এলাকা এইটাই হলো এ ইন্টারসেকশন বি। এইভাবে আমরা ভ্যান চিত্রের মাধ্যমেও দেখাইতে পারি এই অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর সংযোগ হলে এইটা আসবে, এটা সবটা আসবে সংযোগের মধ্যে। আচ্ছা, এরপরে পূরক সেট রয়ে গেছে। পূরক সেট কি? পূরক সেটের আগে আমরা আরেকটা সেট সার্বিক সেটটা বলে দিই। সার্বিক সেট কি? আমাদের আলোচনাধীন সকল সেট যে সেটের মধ্যে থাকে সেই সেটটাকে বলা হয় সার্বিক সেট। ধরে নাও আজকে আমরা যে সেটগুলো আলোচনা করতেছি সবগুলোই স্বাভাবিক সংখ্যা, এ বি সি ডি যারা দিলাম সবগুলো স্বাভাবিক সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে এনটাকে আমরা সার্বিক সেট হিসেবে ধরতে পারি, কারণ এন হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট, একটু আগে যেটা লিখলাম। তাহলে আমাদের আলোচনায় যদি যেই সেট এ বি সি ধরতেছি তাদের উপাদানগুলো যদি সব 1, 2, 3, 4, 5, 6, 7 এই ধরনের হয় তাহলে এন হতে পারে, ওই এন হবে এই ক্ষেত্রে সার্বিক সেট। আর সার্বিক সেটকে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করি, তবে এক এক সময় এক এক কিছু হতে পারে। নর্মালি আমরা সার্বিক সেটকে, ইউনিভার্সাল সেটকে ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে ইউনিভার্সাল সেট হচ্ছে আমাদের আলোচনাধীন সকল সেট যে সেটের উপসেট, ওই সেটটাকে বলা হবে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তো এখন আমরা পূরক সেটে আসি। পূরক সেটটা সার্বিক সেটের প্রেক্ষিত হতে পারে, দুইটি সেটের মধ্যে একটার প্রেক্ষিতে আরেকটার হতে পারে। যেমন এ এর প্রেক্ষিতে বি এর পূরক সেট, সংজ্ঞাটা আগে বলি। এ এর প্রেক্ষিতে বি এর পূরক সেট কি? এটাকে আমরা এ বাদ বি পড়ি, অর্থাৎ এ এর যে সব উপাদান বিতে নাই সেই উপাদানগুলো নিয়েই হলো বি এর পূরক সেট। কোন উপাদানগুলো? যেগুলো বিতে নাই, এ এর যেগুলো বিতে নাই সেইগুলোই হলো এ এর প্রেক্ষিতে বি এর পূরক সেট।
এটাকে আমরা এইভাবে লিখে বের করি, এ থেকে বি বাদ দিলে বিয়োগ করলে এ এর কোন উপাদানগুলো বিতে নাই সেটা বের হয়ে যাবে। আর সার্বিক সেটের প্রেক্ষিতে হলে সার্বিক সেটের প্রেক্ষিতে যেটা পূরক সেট এ সি বা এ প্রাইম বা ইউ বাদ এ এইভাবে আমরা প্রকাশ করি, তাহলে এটা হবে কি সার্বিক সেটের যে সব উপাদান এতে নাই ওইটাই হলো এ এর পূরক সেট। এটা এ প্রাইম বা এ সি বা এইভাবে আমরা প্রকাশ করি। সংজ্ঞায় হবে এটা এই পূরক সেটটা কি, পূরক সেটের উপাদান এক্স such that x belongs to u কিন্তু x does not belong to a। এক্সটা পূরক সেটের একটা উপাদান এক্স যেটা ইউতে আছে কিন্তু এতে নাই, ইউতে আছে কিন্তু এতে নাই, অর্থাৎ ইউ এর সার্বিক সেটের যে উপাদানগুলো এতে নাই সেইগুলো নিয়েই এ এর পূরক সেট। তাহলে একটা উপাদান যদি পূরক সেটে থাকে তাহলে অবশ্যই সেটা মূল সেটে থাকবে না। ধরি এক্স বিলংস টু এ প্রাইম, এর অর্থ কি এক্স হলো এ এর পূরক সেটের একটা উপাদান, তাহলে অবশ্যই এক্স ডাস নট বিলং টু এ, ডাস নট বিলং টু এ। যেহেতু এটা পূরক সেটের উপাদান তাহলে অবশ্যই এটা মূল সেটে নাই। এই বিষয়টা আমাদের ভালো করে জানতে হবে। এরপরে আমরা আসতেছি দ্য মর্গানস ল। ওই দ্য মর্গানস লতে কিন্তু আমাদের এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, শক্তি সেট, একটা শক্তি সেট অবশ্য এখন না পড়লেও চলতেছে, আমরা দ্য মর্গানস ল এই জিনিসটা লাগবে, ওই জন্য এটা আমি সিরিয়াসলি আলোচনা করলাম। আর ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করলে মনে করো সার্বিক সেটটাকে আমি একটা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করলাম, এটা একটা সার্বিক সেট। তাহলে এর মধ্যে এ হলো মনে করি এইটা, এই এটা বাদ দিয়ে বাকি এলাকাটা হলো এ এর পূরক সেট। সার্বিক সেট থেকে এ বাদ দিলে বাকি এলাকা বাইরের এই এলাকাটা হলো এ এর পূরক সেট। তাহলে এটা আমরা ভালো করে মনে রাখবো, সার্বিক সেটের যে উপাদানগুলো এতে নাই সেই উপাদানগুলো নিয়ে যে সেট সেটাই হবে এ এর পূরক সেট। তো দ্য মর্গানস ল ওখানে দুইটা আছে, একটা আমি প্রমাণ করব, একটা হলো এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এইটা তো এইটা এখন আমি আলোচনা করতেছি, এটা দেখার পরে এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, বাসায় এটা প্র্যাকটিস করবে। এখন আমি এটা আলোচনা করব, তবে এটা আলোচনা করব মূল যে সূত্র দ্বারা, সেই সূত্রটা যদি না বুঝো এটা বুঝবে না। এটা প্রমাণ শুরু করার আগে ওটা আমি আলোচনা করতেছি। ধরো এক্স বিলংস টু এ, এটা ধরলাম র্যান্ডমলি কোনো বিবেচনা ছাড়া, এ এর মধ্যে একটা উপাদান ধরলাম, দেখা গেল সেটা বিতে আছে, ইমপ্লাইজ মানে ফলস্বরূপ এক্স বিলংস টু বি। আমি কোনো বিবেচনা ছাড়া ধরলাম, এটা কেমন, কী ধরনের সংখ্যা, আকার কি, এগুলো কোনো ধরনের বিবেচনা করি নাই, র্যান্ডমলি ধরেছি, দেখা যাচ্ছে সেই উপাদানটা বি এর উপাদান। তাহলে এক্ষেত্রে আমরা বলে থাকি এ ইজ এ সাবসেট অফ বি, কারণ আমি র্যান্ডমলি ধরেছি সেটা বিতে আছে। তো মনে করা হয় এ এর সকল উপাদান বিতে আছে, অতএব এ ইজ এ সাবসেট অফ বি। আবার ধরি তাও র্যান্ডমলি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ
এক্স সরি x belongs to b implies x belongs to a b এর মধ্যে একটা উপাদান ধরলাম, গাণিতিক প্রক্রিয়ার শেষে দেখা গেল এই উপাদানটা a এর উপাদান, তাহলে হবে কি b is a subset of a, আর এইটা যদি হয় a is a subset of b আবার b is a subset of a, ফলস্বরূপ আমরা পাই a সমান b। আসলে এখানে সেট দুইটা সমান। এই মৌলিক তত্ত্বটা ব্যবহার করে আমাদের এগুলো প্রমাণ করতে হবে, সাথে পূরক সেট কি সেটা ভালো করে বুঝতে হবে। তাহলে এখন আমরা শুরু করি। তোমাদের এই নিয়মটা জানতে হবে। সেটা একটা উপাদান ধরলাম, গাণিতিক প্রক্রিয়ার শেষে দেখা গেল সেটা বি এর উপাদান, অতএব এই যে সাবসেট অফ বি। আবার বিতে একটা উপাদান ধরলাম, দেখা যাচ্ছে সেটা এ এর উপাদান। এই ক্ষেত্রে গাণিতিক যুক্তিতে আসে বি ইজ এ সাবসেট অফ এ। তো এই দুইটা মিলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে, অর্থাৎ বইতে বলা আছে এই যে সাবসেট অফ বি আবার বি যে সাবসেট অফ এ, ওই ক্ষেত্রে আসলে সেট দুইটা সমান। এটা ব্যবহার করে দ্য মর্গানস ল এর প্রথমটা আমরা প্রমাণ করতেছি। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। প্রমাণ ধরি x belongs to a union b whole prime, অর্থাৎ a ইউনিয়ন b এর পূরক সেটের একটা উপাদান হচ্ছে x। আর পূরক সেট আলোচনার সময় বলেছিলাম কি, যদি পূরক সেটের উপাদান হয় সেটা মূল সেটের উপাদান হবে না। তাহলে ইমপ্লাইজ x does not belong to a union b। এখন a ইউনিয়ন b তে যদি নাই, ইউনিয়ন আমরা জানি a ইউনিয়ন b কি, a এবং b এর সকল উপাদান নিয়ে। সকল উপাদান বলতে কোনগুলো, যেগুলো হয়তো শুধু a তে আছে অথবা শুধু b তে আছে অথবা উভয়টাতে আছে, সবগুলো নিয়ে হলো আমাদের a ইউনিয়ন b। তো যেহেতু a ইউনিয়ন b তে নাই, তাহলে অবশ্যই সেটা এতেও নাই এবং b তেও নাই। তাহলে ইমপ্লাইজ x does not belong to a এবং x does not belong to b। তাহলে এতে যখন নাই, সেই উপাদানটা কোথায় আছে, এই এর পূরক সেট আছে, এবং বিতে নাই যখন, সেই উপাদানটা অবশ্যই বি এর পূরক সেটে আছে। এখন এক্স উপাদানটা এ এর পূরক সেটেও আছে, বি এর পূরক সেটেও আছে, তাহলে উভয়ের ইন্টারসেকশনও থাকবে। এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এই দুইটা সেটে। তাহলে ওই যে বলছিলাম র্যান্ডমলি একটা উপাদান ধরে দেখলাম যে সেটা বিতে আছে, একইভাবে এখানে আমি এর মধ্যে একটা উপাদান ধরলাম, গাণিতিক প্রক্রিয়ার শেষে দেখা গেল এক্সটা এর উপাদান, তাহলে আমরা বলতে পারি এখানে, সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ এ সাবসেট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এবং এবারে উল্টো একটা উপাদান এখানে ধরব, সেটা এক্সও ধরতে পারো, অন্য কোনো উপাদান ওয়াই ধরলেও অসুবিধা নাই। আবার ধরি এক্স is an element of a prime intersection b prime। ইন্টারসেকশন কি আমরা জানি, যে উপাদানগুলো সবগুলো সেটে থাকে সেটাই হলো ইন্টারসেকশন। তো এক্স যেহেতু এই দুইটা সেটের ইন্টারসেকশনে আছে, তাহলে অবশ্যই এ প্রাইমও আছে বি প্রাইমও আছে। ইমপ্লাইজ এক্স বিলংস টু এ প্রাইম এবং x belongs to b prime। পূরক সেটের সংজ্ঞা অনুসারে যেহেতু a প্রাইমে আছে, অবশ্যই এতে নাই। x does not belong to a এবং
এক্স ডাজ নট বিলং টু বি, এতেও নাই বিতেও নাই, তাহলে ইউনিয়নে থাকবে না। ইমপ্লাইজ এক্স ডাজ নট বিলং টু এ ইউনিয়ন বি, যে কোনো একটাতে থাকলেই ইউনিয়নে থাকতো। এখন যেহেতু এটাতেও নাই এটাতেও নাই একটাতেও নাই, তাও ইউনিয়নে থাকার কোনো সম্ভাবনা নাই, সংযোগ সেটে থাকবে না। এক্স ডাজ নট বিলং টু এ ইউনিয়ন বি। এখন এক্স যেহেতু এ ইউনিয়ন বি এর উপাদান নয়, তাহলে অবশ্যই এর পূরক সেটের উপাদান। ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে এখানে কি দেখলাম, এখানে একটা উপাদান ধরে গাণিতিক প্রক্রিয়ার শেষে দেখা গেল সেইটা এ ইউনিয়ন বি এর পূরক সেটের উপাদান। সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। এটা তোমরা সমীকরণ দিয়ে লিখলেও লিখতে পারো, না এটা এক দিলে দিতে পারো, এটা এক দিলাম, এটা দুই দিলাম, না দিলেও তেমন অসুবিধা নাই। এখন একটাতে পেলাম এই সেটটা এইটার উপসেট, আবার এটাতে পেলাম এইটা এইটার উপসেট, 1 এবং 2 হতে পাই এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, প্রমাণিত বা দেখানো হলো। তো এখানে দ্বিতীয়টা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকতেছে, এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। তোমাদের যে সেটের আজকে যেহেতু প্রথম ক্লাস হিসাবে আমাদেরকে সেট নিয়ে আলোচনা করতে হয়েছে, তো আমি যতই আলোচনা করি তোমরা বাসায় প্র্যাকটিস না করলে, এইগুলো যদি আবার ভালো করে না পড়ো কখনও পারবে না। বুঝলেও পরও কিছুদিন পরেই বা 1 ঘন্টা 2 ঘন্টা পরেও তোমরা ভুলে যেতে পারো। তো আজকে এই মৌলিক বিষয়গুলো দেখে, এই অঙ্কটা দেখে এই ধরনের যেটা 2 নম্বর এটা প্র্যাকটিস করবা, এই ধরনের যে গাণিত সমস্যাগুলো আছে এগুলো প্র্যাকটিস করবা। আর পরবর্তী তোমাদের কোনো সমস্যা যেগুলো বুঝো না, আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারো, আমরা পরে ক্লাসে এগুলো ডিসকাস করব। তো এটা তোমরা করতে পারো। তো ধন্যবাদ।